আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের 18 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শুভ্র সতেজ চেহারার আনাচে কানাচে তমসা ছড়ায় সবেগে। নিরেট আস্তরণে ঢাকা পড়া সুদয়টা কি খোলস ছাড়ল তবে? ফিরতি জবাব এলো না। তবে অনুতাপ দেখা যায় শাফিনদের চেহারায়। একে ওদের করা মস্ত বড় ভুল, সাথে আবার মেয়েটা এইভাবে শাস্তি পেল। সবার আদল সংকীর্ণ হয় নিমিষে। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, রাহাতের হাত ধরে বলল, এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন, গলায় গুনগুন গান। ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কেউ একজন দাঁড়িয়েছে এসে। ঘাড় ফেরালেন তিনি। মোটা শিকের ওপাশে বখাটে বিট্টু মাস্তান দাঁড়িয়ে, টান টান বক্ষস্থলে সাদা অক্ষিকূট ওনাকেই দেখছে। সহসা উঠে দাঁড়ালেন হাকিম, বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে। সালাম বিট্টু ভাই। তীব্রর দুর্বোধ্য মতিগতি, শুধু চিবুকের একধার তর্জনীর নখে চুলকে বলল, কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়। যৎসামান্যতেই ঘাবড়ে গেলেন হাকিম। চোরা মনে সশব্দে বাজল কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতা আর বিট্টুকে জড়িয়ে দুদিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে, সেসব নিয়ে কি যে কিছু করতে এসছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখন ওনা ফেসলেই হলো। পুষ্পিতা বিট্টুকে জড়িয়ে যে কুৎসা রটেছে, নির্ঘাত সে নিয়ে কিছু করতে এসছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখন ওনা ফেসলেই হলো। সালমা বেগমের হুট করে জ্বর এসছে, একেবারে হাড় হিম করা জ্বর। বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা। গত দুদিন ধরে একটা দানাও দাঁতে ঠিকঠাক কাটেন নিজে। কেঁদে কেটে আরও দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুর বাড়িতেও যেতে পারেননি। বলহীন দেহ বিছানায় মিশে থাকায় খোরশেদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না। বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জানালো নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপরে তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি। সালমা পুষ্পিতার শোকে আদমরা হলেও ওদের মিথ্যে সম্পর্ক নিয়ে ভেতর ভেতর একটু হলেও বিশ্বাস করেছেন তিনি জানেন। কোনো মেয়ে এমনি এমনি এক ছেলের শার্ট পরে আসবে না, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খোরশেদিল চান না। এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাড় থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানে নেই। আলিয়া, মহিদুল সাহেব আর দু চারজন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখন। বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান টান করলেন খোরশেদুল। কি মাস্তানি করতে এসছে কে জানে। হঠাৎ চোখ গেল শাফিনের কাছে দাঁড়ানো রাহাতের দিক। বিমূর্ত দৃষ্টি ঝাপটালেন উনি। তার ছিলে এই বদমাস পিচ্চিটাদের কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত, এদিকে এসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিক দেখল, সে ইশারায় বোঝালো, যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তে ছেলের দু বাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করছিলে? শাফিন সমগ্র গেট টান মেরে একপাশে নিয়ে গেল। শব্দে চকিত চাইল দুজন। এবার পুরো দোস্তর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনোরূপ টাটু শব্দ নেই। আলিয়া বানু ছেলেকে ফিসফিস করে শুধল, এরা ক্যারা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বৃম্ভান্ত প্রশ্নবিদ্ধ চাউনিতে বাকিদের মতোই চেয়ে থাকলেন চারজন তাগড়া যুবকের পানে। মামুন শাহ তীব্র এসছে শুনেই নেতিয়ে গেছেন। এখন সামনে দাঁড়িয়ে আরও বাজে অবস্থা ওনার। কেন যে গিন্নির কথায় করতে গেলেন ওসব? কি খেলা দেখবেন কে জানে। তিনি দুরুদ পরে ত্রস্ত কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তীব্র হু হা করল না, সোজাসুজি হুকুম ছুড়ল, নিজের জায়গায় গিয়ে দাঁড়া। চুপসে গেলেন তিনি। আর চোখে একবার হাকিমের দিক দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে। কপালে আজ শনি আছে তা পরিষ্কার। মামুন টলমল ভঙ্গিতে এসে বউয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলেছিলাম যেখানে বিট্টু মাস্তান জড়িত তা নিয়ে ঘাঁটতে যেও না, এখন দেখো কি হয়। ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চড়াও হতে আসবে? ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর ওসব শুনে অমন মেয়ে কি বাড়িতে রাখা যায় তুমিই বলো? মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। একটা ছোট্ট বিষয় পেলেও ডলি যে তাল বানিয়ে ফেলেন এসব তার জানা। কিন্তু এখন কি হবে? শেষমেশ বিপদে পড়বেন নিজেই। হাকিমের দেহ নড়বড়ে, তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় উদ্গস্ত প্রাণ। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন পেতে কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্ত চাউনি প্রকট হল এবার। তুতলে বললেন, বিট্টু ভাই, আমি কি কিছু করেছি?
তীব্র সেই উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিক আঙ্গুল তাক করে শুধল, ওর বোন পুষ্পিতা, চিনিস তাকে? হাকিম সহ আরও একটি বক্ষ ধুকপুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। মিথিলা চোরা নজরে পলাশের দিক দেখল। তার কপালে গাঢ় ভাঁজ, এখানে কি ঘটছে আগা মাথা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মোছে। নতুন বরের সামনে কেঁচো খুঁড়তে সাপ না বের হয়? হাকিম ঢোক গিললেন। নীরব দেখে তীব্র ভ্রু নাচালো। চিনিস? ভয় ভয় মাথা দোলালেন উনি। ও যে গত পরশু রাতে আমার সাথে ছিল, তোকে কে বলেছে? কেউ বলেনি। তীব্র চোখ ছোট করল। আজব, কেউ বলল না, তাহলে তুই বুঝলি কি করে? হাকিমের কণ্ঠরোধ হয়ে আসছে। কোনো রকমে বললেন, আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, তাই? এতেই বুঝেছিস? মানে আন্দাজ করেছিলি, এই তো। হাকিম দিশাহীন, কি করবেন কি বলবেন সে নিয়ে। মিথ্যে বলেও পার পাবেন না তীব্র। নিশ্চয়ই আটঘাট বেঁধেই ধরেছে তাকে। এবারেও আতঙ্কে মন্থর বেগে মাথা ঝাঁকালেন তিনি। তীব্র কাঁধের হাতটা নামালো। শাফিনকে বলল, শাফিন, মানুষ আন্দাজ করে কোথা দিয়ে? সে ফটাফট বলল, মাথা দিয়ে। তাহলে তো মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত না? তিনজন প্রফুল্লতায় আওড়ালো, অবশ্যই। অথচ আতঙ্কে কাঠ হয়ে এলেন হাকিম। পুরস্কারের নামে নির্ঘাত ভোগ আছে কপালে। তীব্র বলল, পুরস্কার দিলে এই কটা লোকের সামনে কেন দেব? এক কাজ কর, আশেপাশের যত লোকজন সব ডেকে আন। এই বুদ্ধির তারিফ করা তাদেরও কর্তব্য। মুশফিক মিরাজ ঠোঁট চেপে হেসে ছুটে গেল। হাকিম ধরফর করে বলতে গেল, ভাই আমি আর। আগুন চোখে চাইল তীব্র। ওখানেই আটকে গেলেন তিনি। চাউনিতে ঝলসে দেওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণেরও স্পর্ধা পেলেন না। মিরাজ মুশফিক ফিরে এলো। হাতে জিনিসপত্র আছে। ডাকাডাকিতে লোকজন একে একে আসছে। মিনিটে ভিড় বাড়ল সেখানকার। গেটের ওপার এপারের মাঝমাঝিতে তীব্রদের রেখে দুপাশে গাঁদাগাদি হল। হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন, আহাজারি করছেন কৃতকর্মের। কেন গিয়েছিল ওসব বলতে? কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? তার সুপ্ত হা হুতাশের মধ্যেই আচমকা তীব্র ওনাকে নিজের দিক টেনে ঘোরাল। বাক্য ব্যয় না করে প্রকাণ্ড এক থাপ্পড় মারল গালে। হতচকিত হাকিম তালমাটাল হয়ে ছিটকে পড়লেন নিচে। আঁতকে উঠল সকলে। মামুন চোখ মুখ খিঁচে চেহারা ঢেকে ফেললেন, যেন ঘুষিটা ওনার লেগেছে। যেই মাথায় এত বুদ্ধি, সেই মাথায় চুল বেমানান। এই নাপিত। স্থূল কণ্ঠের ডাকে ছেলেটি নড়ে চড়ে চাইল, জজ্জি ভাই। তীব্র হাকিমের দিক আঙুল তাক করে বলল, মাথা ন্যাড়া করোর, কুইক। হাকিম ছটফট করে পেছনে তাকালেন। বোবা সাহায্য চাইলেন মামুনের নিকট, কিন্তু সেই লোকের এক পা আগানোর দুঃসাহস নেই। নাপিত ছেলেটি কম বয়সী। তীব্রর আগেভাগে বলে রাখাতে মিরাজ মুশফিক ওকে সেলুন থেকে বগল দাবা করে এনেছে। হাকিমের দৃষ্টি অস্থির। পেশায় ছোটখাটো হলেও মাথা ন্যাড়া করার মতো অসম্মান তো কাম্য নয়। এখন বাঁচার একটাই উপায়। মস্তিষ্কে উদয় হয় ছুটে পালানোর চিন্তা। বিধিবাম। উঠতেও পারলেন না। আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুই দিক চেপে ধরল শাফিন আর মুশফিক। নড়াচড়া রুদ্ধ করে দিল মুহূর্তে। মাথার তালুতে খুঁড়ের টান পড়তেই হাকিম ঝরঝর করে কেঁদে দিলেন। সঙ্গে সঙ্গে হাসি ফুটল রাহাতের। 50-এর অধিক মানুষ দুপাশ ঘিরে। তীব্র পায়ের ওপর পা তুলে পাতানো চেয়ারে বসে। লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায়। ধোঁয়া ওড়ে, সাথে বাতাসে ওড়ে হাকিমের অসহায়ত্ব, তার অপমানিত হওয়ার ক্রান্দন। অশ্রুজল পিচের রাস্তায় পড়ে মিশে যায়। প্রত্যেকে মুখ ছোট করে দেখছে সেসব। এক পাশের চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো। কিছু বলতে হয়নি। মিরাজ নিজ উদ্যোগে বয়ে আনা জিনিস থেকে কালির দোয়াত তুলল। ছিপি খুলে উপুর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর ওপর। হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপটে দিল ধবধবে সাদা চুন। জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি। চেয়ে থাকলেন নিহতের ন্যায়। হাউমাউ করে কেঁদে উঠলেন পুনরায়। তীব্রর ওপর সেই ক্রান্দনের প্রভাত পড়ল না। উল্টে চোখ বুজে বিশাল শ্বাস টানল। কেন যেন মনে হচ্ছে এই কান্না পুষ্পিতা মেয়েটির কান্নার কাছে কিছু হবে না। ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রের দোষারোপে সে নিশ্চয়ই আরও বেশি কেঁদেছিল। তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেলল। আদেশ করল, ছবি তোলোর।
অর্ধ মাথা ন্যাড়া আর মুখ ভর্তি চুনকালি মাখা হাকিমের ফটাফট ছবি ওঠালো মিরাজ। এরূপ সম্মানের আহুতিতে হাকিম তখন বিমূর্ত, বিধ্বস্ত। তীব্র চিবুক মটমট করে উঠল, বলল, সামান্য চেহারায় চুনকালি পড়ায় কেঁদে ভাসাচ্ছিস হাকিম, সেখানে আন্দাজ করে একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলি। ভাব তবে তখন মেয়েটার কেমন লেগেছিল। সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জলজল করছে রাহাতের। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। তড়িৎ হাত দুটো চেপে ধরলেন খোরশেদুল। বাবার চোখ রাঙানো দেখেই নিভে গেল ছেলেটা। তীব্র ঝট করে ঘাড় কাত করে চাইল মামুনের দিক। অমনি কলিজা লাফিয়ে উঠল ওনার। এইবার নিজের পালা বুঝতেই ঝড়ের বেগে এসেই ওর পায়ের কাছে বসে পড়লেন। হাহাকার করে বললেন, ভাই, আমি কিছু বলিনি মেয়েটাকে, যা বলার সব আমার বউ বলেছে। আমি বারণ করেছিলাম, শোনেনি, আমাকে ছেড়ে দিন। ডলি বেগম দাঁত কটমট করলেন। নিজে বাঁচতে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছেন। তীব্র বিরক্ত গলায় বলল, পা ছাড় শালা, না হলে এক লাথিতে মাজা ভেঙে দেব। মামুন হুমকি শুনলেও মানেনি। অমন দু হাতের মাঝে তীব্রর এক পা জড়ো করে বসে রইলেন। তীব্র চু সচক শব্দ করে, বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল, তুই পা ছাড়বি? মামুন কেঁদে ফেলেছেন। জোরে জোরে মাথা নেড়ে বললেন, না ভাই, আপনি মাফ না করলে আমি নড়বও না। তীব্র তেরা রগটা সক্রিয় হয়ে উঠল। সত্যি দুরন্ত এক লাথি মারল। সহসা ঠিটকে পড়লেন মামুন। হকচকে উঠল বাকিরা। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্ট নতুন চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। তো নতুন চ্যানেলের লিঙ্কটি ফার্স্ট কমেন্টে পাবেন এবং আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের পার্ট সবগুলা ওইখানে আপলোড দেওয়া হবে। তো অবশ্যই ওই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।